আরজি করের ঘটনায় বিচার পেতে সুপ্রিম কোর্টে ভরসা নিহত চিকিৎসকের পরিবারের। ধর্ষণ খুনে দোষীর ফাঁসি চেয়ে এখনই তারা হাইকোর্টে আবেদন জানাচ্ছেন না। রাজ্য প্রথম থেকেই ফাঁসির পক্ষে। ফাঁসির সাজার দাবিতে করা তাদের আবেদন হাইকোর্ট গ্রহণ করবে কিনা তা সোমবারও ঝুলে রইল। আরজি করে ধর্ষণ খুনে ফাঁসি নয়, যাবজ্জীবন সাজা হয়েছে সঞ্জয় রায়ের। এতে খুশি নয় বলে আগেই জানিয়েছে নিহত চিকিৎসকের পরিবার। বিচার চেয়ে তারা সুপ্রিম কোর্টেও গিয়েছে। বুধবার সেই মামলার শুনানি। এর আগে সোমবার হাইকোর্টে রাজ্যের করা আপিল মামলায় নিহত চিকিৎসকের পরিবারের আইনজীবী বলেন, এখনই কোনো আপিল করছি না। সিবিআই বা রাজ্যের করা আপিল মামলায় সঞ্জয়ের মৃত্যুদণ্ড চাইছে না নিহত চিকিৎসকের পরিবার। আমরা চাইছি যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত সবাই সামনে আসুক, সবাইকে তদন্তের আওতায় এনে বিচার ব্যবস্থার আওতায় এনে চরম শাস্তি দেওয়া। কার কাছে যাবো? রাজ্য পুলিশ আমাদের ডুবিয়েছে, এখন সিবিআইও ডুবাচ্ছে। এবার আমরা কার কাছে যাবো সেটা আমি হাইকোর্টের মহামান্য বিচারকের কাছে প্রশ্ন রেখেছি। স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্টের সিবিআই এর যে আপিল, এই আপিলে আমরা বলেছি যে আমরা ডেথ পেনাল্টি যে আপিল ওরা করেছে তাকে আমরা সমর্থন করছি। আমরা নিরপেক্ষ তদন্তের দিকে তাকিয়ে আছি। আরজি করে যাবজ্জীবন সাজা শুনিয়েছে শিয়ালদা আদালত। এই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে আবেদন করে রাজ্য চায় দোষীর ফাঁসি। রাজ্যের করা মামলার শুনানিতে সোমবার সিবিআই এর আইনজীবী এস.ভি. রাজু বলেন, লালু প্রসাদ যাদবের মামলায় সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে এমন ক্ষেত্রে রাজ্য আপিল করতে পারে না। মামলায় অন্তর্ভুক্ত হতেছে নিম্ন আদালতে কোনো আবেদন করেনি রাজ্য। তখন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, দিল্লি পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট অনুযায়ী রাজ্য আপিল জানাতে পারে। আসামিকে বেকসুর খালাস করা হলে অথবা নিম্ন আদালতের শাস্তির নির্দেশ যথাযথ না মনে হলে আপিল করতে পারে রাজ্য। তখন বিচারপতি দেবাংশু বসাক বলেন, ভারতীয় ন্যায় সংহিতার 418 ধারা অনুযায়ী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যদি আপিল না করে একমাত্র তখনই রাজ্য আপিল করতে পারে, সেটা তদন্তের অগ্রগতির স্বার্থে। তখন ফের কিশোর দত্ত বলেন, সিবিআইকে বিশেষ ক্ষেত্রে তদন্তের অধিকার দেওয়া মানেই রাজ্যের অধিকার খর্ব হয়ে যায় না। আইন অনুযায়ী সরকারি আইনজীবীর আপিল করার অধিকার আছে। তখন সিবিআইয়ের তরফে আইনজীবী এস.ভি. রাজু বলেন, মামলার সমস্ত রেকর্ড, কেস ডায়েরি সবকিছুই সিবিআইয়ের হাতে। 13ই আগস্ট কলকাতা পুলিশের হাত থেকে তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সিবিআই 7ই অক্টোবর চার্জশিট পেশ করে। 18ই জানুয়ারি নিম্ন আদালত দোষী সাব্যস্ত করে সঞ্জয় রায়কে। এই মামলায় যুক্ত হতে চেয়ে নিম্ন আদালতে রাজ্য কোনো আবেদন পর্যন্ত করেনি। সিবিআইকে সহযোগিতা করার কোনো চেষ্টা করেনি রাজ্য। এই ধরনের মামলায় রাজ্যের আবেদন করার এখতিয়ারই নেই। তখন বিচারপতি দেবাংশু বসাক বলেন, সিবিআই আপিল না করলে রাজ্যের কি অধিকার নেই আপিল করার? সিবিআইয়ের আইনজীবী তখন ফের বলেন, আইনি দিক থেকে রাজ্যের অধিকার নেই। এরপর নিহত চিকিৎসকের পরিবারের আইনজীবী বলেন, আমরা এখনই কোনো আপিল করছি না। সিবিআই বা রাজ্যের করা আপিল মামলায় সঞ্জয়ের মৃত্যুদণ্ড চাইছে না নিহত চিকিৎসকের পরিবার। ওনাদের সাথে অনেকবার কথা বলেছি, যিনি বাবা মা আছেন ভিকটিমের, ওনাদের বক্তব্য যে ওনার মেয়ের প্রাণ গেছে মানেই যে বাকি যারা দোষী তাদেরকে প্রাণহানির শাস্তি দিতে হবে সেটা ওনারা চান না। ওনারা চান সর্বোচ্চ শাস্তি যেটা কোর্ট মনে করেছে দিয়েছে, এবং বাকি যারা আছে অ্যাকিউজ, যাদের চার্জশিট এখনো জমা পড়েনি, সেটা যেন খুব তাড়াতাড়ি পড়ে এবং ট্রায়াল শুরু হয়। নিউজ 18 বাংলা। রাজ্যে সরকারি চাকরিতে নতুন নিয়োগ, একাধিক দপ্তরে নয়া পদে অনুমোদন রাজ্য মন্ত্রিসভার। পরিবহন দপ্তরেও চুক্তিভিত্তিক 900 ড্রাইভার ও কন্ডাক্টর নিয়োগের সিদ্ধান্ত রাজ্যের। দশই ফেব্রুয়ারি সুপ্রিমে চাকরি বাতিলের চূড়ান্ত শুনানি। 26,000 চাকরি বাতিলের মামলার শুনানি। হাইকোর্টের রায় এসএসসির 26,000 চাকরি বাতিল। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য। সুপ্রিম কোর্টে মামলা চাকরি প্রার্থীদের একাংশেরও। ইনস্টিটিউশনাল করাপশন, এই জন্যই যে করাপশনটা হয়েছে মূলত সরকার এবং এসএসসির মদতে। তারা আমাদের হঠাৎ করে সুপারনিউমারি পোস্ট তৈরি করবে কেন? এবং সেই সুপারনিউমারি পোস্ট তৈরি করছে কি ইলিগাল অ্যাপয়েন্টেডের বাঁচাবার জন্য। যে পদ্ধতিতে সিলেকশন হয়েছে, নাইসাকে সিলেক্ট করেছে, এই সবটাই একটা বেআইনি কার্যক্রমের মধ্যে পড়ে। সেই জন্য বলেছি ইনস্টিটিউশনাল করাপশন। এখন প্রশ্ন হচ্ছে, যাদের দিয়ে তুমি শিক্ষা দেওয়াচ্ছ
তারা তো প্রজন্মের পর প্রজন্ম নষ্ট হয়ে যাবে। তারা তো জানবে যে আমার এই মাস্টারমশাই টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন, সেটা অনেক বড় ক্ষতি সমাজের পক্ষে। নিয়োগের আইনে বলা আছে 4 রকম লিস্ট প্রকাশ করতে হবে, তারা সেই লিস্ট ইন অ্যাকর্ডেন্স উইথ রুলস প্রকাশ করেন। যে একটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশন, একটা বোর্ড, তাদের যে তথ্যের মধ্যে মিসম্যাচ রয়েছে সেটাও আদালতকে দেখিয়েছি। নবম দশমের ক্ষেত্রে দেখা যাচ্ছে 6টা কাউন্সিলিং হয়েছে আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল, একাদশ দ্বাদশের ক্ষেত্রে দেখা যাচ্ছে 4টে কাউন্সিলিং হয়েছে আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল। সেই তথ্য কি স্কুল সার্ভিস কমিশন আদালতের সামনে দিয়েছে? না, দেয়নি, এখনো পর্যন্ত দেয়নি। তারা মিথ্যা তথ্য আদালতের সামনে দিচ্ছে, সেটা আজকে আদালতে দেখিয়েছি। পসিবিলিটিস অফ ফার্দার ইলিগ্যালিটিস, আরো ইলিগ্যালিটি এর মধ্যে আছে কিনা। স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকারের হাইকোর্টের কাছে ছিল যে তারা এক্স্যাক্ট নাম্বার কতগুলো ইলিগ্যালিটি হয়েছে তারা বলতে পারবে না। এইটা যদি স্ট্যান্ড হয় যে এক্স্যাক্ট নাম্বার কত তারা বলতে পারবে না, তাহলে তো আলটিমেটলি হাইকোর্ট হোল্ড করেছিল যে পুরো প্যানেল বাতিল। আমরা আজকে সেই কথাই কোর্টের কাছে জানিয়েছি। বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা সম্পূর্ণভাবে ছাত্রছাত্রী কর্মপ্রার্থীদের ভবিষ্যৎ নষ্ট করে নিজেদের রাজনৈতিক হতাশার যে বহিঃপ্রকাশ সেইগুলো প্রকাশ করছেন। তারা চান না এটা সমস্যার সমাধান হোক, তারা চান না ছেলেমেয়েরা চাকরি পাক। এরা মামলা করে 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 তাদেরকে বাধা দিচ্ছে, আটকে রাখছে। এই ইস্যুটাকে রাজনীতি নিয়ে করতে চাইছেন। আদালতে যেটা হচ্ছে, এই জটিলতাটা বিরোধীরা ইচ্ছাকৃতভাবে এটা তৈরি করে রাখছে। নদিয়ায় রহস্যময় বাংকারের কাছেই গ্রেফতার 2 রোহিঙ্গা। বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল 2 অনুপ্রবেশকারী। তার আগেই তাদের পাকড়াও করে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। তাহলে কি অনুপ্রবেশকারীরা যাতে গা ঢাকা দিতে পারে সেই জন্যই এই সব বাংকার তৈরি করা হয়েছিল, উঠছে প্রশ্ন। নদিয়ার কৃষ্ণগঞ্জ। শুক্রবার রাতে এই সীমান্ত এলাকা থেকে উদ্ধার হয় 3টি বাংকার, শনিবার আরো একটি, আর রবিবার রাতে 2 রোহিঙ্গা গ্রেপ্তার। একজন বছর 23-এর মোহাম্মদ নূর, আরেকজন 18 বছরের মোহাম্মদ জাভেদ। রবিবার রাতে 2 রোহিঙ্গাকে গ্রেপ্তার করে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। বছর খানেক আগে তারা মায়ানমার থেকে বাংলাদেশে যায়, সেখানে ক্যাম্পে তাদের পরিবার রয়েছে। 1 বছর আগে তারা ভারতে অনুপ্রবেশ করে। হায়দ্রাবাদে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করত। भारत में वो चोरी करके वहाँ से आया बॉर्डर से। कहाँ गया था? हैदराबाद गया था काम करने। आप कहाँ जा रहे थे? अब देश में जा रहा था, मेरा माँ बीमार है, बांग्लादेश में कैम्प में मेरा माँ को देखने चले जा रहा था। तुम रोहिंगा हो? रोहिंग्या है हम लोग यहाँ दलाल वो करके आए थे। जब आया था वो अंधेरे में आया था, पता नहीं कहाँ से आया। इधर क्या कर रहे थे? काम कर रहे थे? जी सर। कहाँ पर? हैदराबाद में सर। हैदराबाद में? जी सर। तो फोन कैसे यूज करते हो? उनका डॉक्यूमेंट्स कौन दिया? उनका डॉक्यूमेंट बता नहीं सर। রবিবার রাতে এই 2 রোহিঙ্গাকে বাংলাদেশ সীমান্তের কাছে ভাজনঘাটের মাঠপাড়া থেকে গ্রেপ্তার করে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। এই ভাজনঘাটেরই 9 ঘাট এলাকা থেকে উদ্ধার হয় 4টি বাংকার। এর মধ্যে একটি বাংকার ছিল ঘরের ভেতর। এখানেই অনেকের প্রশ্ন, অনুপ্রবেশকারীরা যাতে গা ঢাকা দিতে পারে সেই জন্যই কি সীমান্তবর্তী গ্রামে বাংকার তৈরি করা হয়েছিল? তাৎপর্যপূর্ণ বিষয় হলো, বাংকারের হদিশ পাওয়ার পরেই সেই বাংকারের 4-5 কিলোমিটারের মধ্য থেকে গ্রেপ্তার 2 রোহিঙ্গা। নদিয়ার কৃষ্ণগঞ্জ থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা।